আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিউজ আয়োজন কথোপকথনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আছে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের উপর হামলা চালানোর জন্য যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তাহলে ইরানের উপর কি নতুন করে হামলা হতে যাচ্ছে? এদিকে ইরানের উপর হামলার ব্যাপারে অন্য একটি সূত্র থেকে, বিশেষ সূত্র থেকে আমি খবর পেলাম যে ইরাকের ভেতর দিয়ে ইরানে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং এই বিষয়টা মোকাবেলার জন্য ইরানের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাহলে কি যুদ্ধ নতুন করে অনিবার্য হয়ে উঠছে? এপাশে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে। সেই ফাটলের অংশ হিসেবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করলেও সৌদি আরব সফর করেননি। আবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি G7 সম্মেলনে যোগ দিতে যাননি। আমেরিকা হুমকি দিয়েছে এখানে সৌদি আরব যদি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ করে তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়তো তাদের কাছে আর বিক্রি করা নাও হতে পারে। তাহলে সৌদি আরব কী করবে? এখানে সাথে আরেকটা প্রশ্ন থাকছে, সৌদি আরব কি আমেরিকার এই চাপের মুখে টিকে থাকতে পারবে? সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলার প্রশ্ন আছে সেটি হচ্ছে, হরমুজ প্রণালী যতই চাপাচাপি করুক আমেরিকা, ইরান সরাসরি ঘোষণা করেছে কোনো চাপের কাছে মাথা নত তো তারা করবেই না, বরং হরমুজ প্রণালী কমপ্লিটলি ইরান নিয়ন্ত্রণ করবে, এখানে কোনো আপোষ হবে না। তাহলে আমেরিকার সাথে যে আলাপ আলোচনা চলছে সেগুলো নিয়ে কি হবে? সুপ্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই আবেদন আমার সেই বরাবরের মতোই থাকছে। একই সাথে আমি আশা করব যে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আলোচনা হচ্ছে ইরানের উপরে হামলা চালানোর জন্য আবার নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু করেছেন এবং এরই ভেতরে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে আলোচনা করেছেন। তার মানে দাঁড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে যখন ইরানের উপরে নতুন করে হামলার ব্যাপারে আলোচনা করা হচ্ছে, তাহলে যুদ্ধ যে আবার অনিবার্য হয়ে উঠছে এ কথা বলতে আর সন্দেহ নেই, দ্বিধা নেই, সংশয় নেই। তার মানে এখন যুদ্ধ অনিবার্য। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক চাপাচাপি করে, জোরাজোরি করে, অনুরোধ করে, বিভিন্ন দেশকে সুপারিশ করে ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে এনেছে এবং 14 দফা সমঝোতা স্মারকে সই করিয়েছে। এত কিছুর পরে যদি আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পরিকল্পনা করে, হামলা চালানোর ব্যাপারে আলোচনা করে, তাহলে কি দরকার ছিল এই যুদ্ধবিরতির এবং এই সমঝোতা স্মারকের সই করার? তাহলে যুদ্ধই করত। ইরান তো যুদ্ধই করতে চেয়েছিল। এখানে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি তার নিজের ইচ্ছায় যুদ্ধ করতে চাইছেন নাকি অন্যের কারো ইচ্ছা বাস্তবায়ন করতে এই যুদ্ধ করতে হচ্ছে তাকে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের ভিতরে আমরা যা দেখেছি তা হচ্ছে যে তিনি আসলে যুদ্ধ করতে চাইছিলেন না। তবে ইসরায়েলি লবি, নেতানিয়াহু, তাদের কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে বড় রকমের চাপ ছিল, চাপ আছে এবং তারা চায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, ইরানকে পরাজিত করে, ইরানকে দখল করে, ইরানকে নিয়ন্ত্রণে নিয়ে তারপরে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে, যাতে তাদের সামনে আর কোনো বাধা না থাকে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে অন্যের ইচ্ছা পূরণের জন্য তাকে এই যুদ্ধ করতে হচ্ছে। এর বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এখন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন বাহিনী তাহলে কিভাবে হামলা চালাবে? আগের বার তো এই যে গত 40 দিনে যে যুদ্ধটা হয়ে গেল বা এখনও মাঝে মাঝে টুকটাক যে যুদ্ধ হচ্ছে, তাতে তো তারা বিমান শক্তির উপর ভরসা করেছিল, নৌ শক্তির উপর ভরসা করেছিল। এবার বিভিন্ন সূত্র থেকে, বিশেষ করে আমি বললাম
যে আমি একটা বিশেষ সূত্র থেকে খবর পাচ্ছি যে তারা অর্থাৎ আমেরিকা ইরাকের ভেতর দিয়ে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে, তার মানে স্থল অভিযান। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে চেয়েছিল। স্থল অভিযান চালালে তার পরিণতি কী হবে সেটা আমরা দেখব, দেখার অপেক্ষায় থাকব। কিন্তু পরিস্থিতি যে খুব ভয়াবহ হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আমেরিকা তো তার পুরো সেনাবাহিনী, সামরিক বাহিনী এখানে আনতে পারবে না। স্থল বাহিনীর সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই হেল্প করবে, ঠিক আছে। ইরান তো বসে থাকবে না। ইরানের 10 লাখ সামরিক বাহিনীর সদস্য, তারা সবাই মাতৃভূমি রক্ষা করার জন্য লড়াই করবে। আমেরিকার সেনারা কিন্তু মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করতে আসবে না। যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর চেষ্টা করে আমেরিকা, তাহলে সেখানে ইসরায়েলের বাহিনীও যোগ দেবে, এতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের বাহিনী যোগ দিলেই তার মানে দাঁড়াচ্ছে যে যুদ্ধটা কিন্তু বৃহৎ পরিসরে ছড়িয়ে যাবে। তখন ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা থেকে শুরু করে হুতি যোদ্ধারা সবাই একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে গত 40 দিনে যে যুদ্ধ গেছে, সেই যুদ্ধে কিন্তু ইরাকের প্রতিরোধ বাহিনী কিন্তু পুরোপুরি জড়ায়নি, হিজবুল্লাহ কিন্তু পুরোপুরি জড়ায়নি, হুতিরাও কিন্তু পুরোপুরি জড়ায়নি। তাদের সবার সামরিক শক্তি কিন্তু পুরোপুরি শেষ করতে চায়নি, অপেক্ষায় রয়েছে। এবং তারা জানে, তারা বুঝতে পারে এবং ধারণায় রেখেছে যে চূড়ান্ত লড়াই এটা নয়, চূড়ান্ত লড়াই আসবে। অতএব চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রত্যেকের শক্তি রিজার্ভ করে রাখার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে বৃহত্তর একটা আঞ্চলিক যুদ্ধ সংঘাত শুরু হবে এবং এর আগুন আরও বহুদূর ছড়িয়ে পড়বে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। এবং ইরান তো পরিষ্কার করে বলেই রেখেছে যে যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করে, স্থল অভিযান, তাহলে তাদের জন্য মধ্যপ্রাচ্য একদম পুরোটাই হবে গোরস্থান। ইরানের সাবেক স্পিকার, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, ডক্টর আলী লারিজানি, তিনি বলেছিলেন যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর কোনো রকমের চিন্তা করে বা চেষ্টা করে, তাহলে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে গেলে তারা স্থল অভিযানের চেষ্টা করবে, চিন্তা করবে, এটা স্বাভাবিক। তবে সেটা সহজ হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় রকমের যুদ্ধ ছড়িয়ে পড়বে। এবং এটা হতে পারে আরও বড় কিছু, আমি সেই কথা এখন বলবো না, পরিস্থিতি দেখে পরের কোনো একটা ভিডিওতে বলবো। এদিকে আমরা যা জানতে পারছি, সৌদি আরবের সাথে কিন্তু আমেরিকার বড় রকমের ফাটল দেখা দিয়েছে। এই কারণে আমেরিকা বলছে যে যুদ্ধে তারা সহযোগিতা করছে না, সৌদি আরব সহযোগিতা করছে না ইরানের বিরুদ্ধে যুদ্ধে। কেন এই অভিযোগ? আপনাদের মনে আছে, হরমুজ প্রণালীতে ইরান যে নিয়ন্ত্রণ আরোপ করলো, এই নিয়ন্ত্রণ আরোপ করার পরে যখন আমেরিকার কোনো কিছুতেই কিছু করতে পারলো না, তখন তো যুদ্ধবিরতি হলো পাকিস্তানে। 8 এপ্রিল যুদ্ধবিরতি হলো এবং 12 এপ্রিল পাকিস্তানে আলোচনা হয়েছিল। তার 2 দিন পরে গিয়ে হরমুজ প্রণালীতে আমেরিকা নো ব্লকেট শুরু করলো, যেটা ইরান বলল যে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। তার কয়েকদিন পরে আরেকটা অপারেশন চালাতে চেয়েছিল, যার নাম দিয়েছিল অপারেশন ফ্রিডম। এই অপারেশন ফ্রিডম চালানোর সময় সৌদি আরব তার আকাশপথ কিংবা ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে। এটা কিন্তু তখনও একটা খবর বের হয়েছিল। এই যে আকাশপথ এবং ভূমি ব্যবহার করতে দেয়নি আমেরিকাকে, এর জন্য আমেরিকা ক্ষিপ্ত হয়েছে। এরপরে 2 দেশের সম্পর্কে কিন্তু টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পরে এই তো কিছুদিন আগে ফ্রান্সের একটি শহরে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই সম্মেলনে সৌদি যুবরাজকে দাওয়াত দিয়েছিল, কিন্তু সৌদি যুবরাজ সেই সম্মেলনে যাননি। এরপর মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি
বাহরাইনে একটা অনুষ্ঠানে এসে বক্তৃতা করে গেছেন এই যুদ্ধ এই সমস্ত বিষয় নিয়েই, কিন্তু তিনি সৌদি আরবে যাননি সম্পর্ক খারাপ হওয়ার কারণে। এখন ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিচ্ছে যে সৌদি আরবের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং এই কারণে দুই পক্ষের এই যে কূটনৈতিক সম্পর্কও খারাপ হয়েছে। সৌদি যুবরাজ যাননি G7 সম্মেলনে, আর মার্কো রুবিও সৌদি সফর করেননি। এই জায়গা থেকে বলছে যে মার্কিন প্রশাসন সৌদি আরবকে হুমকি দিচ্ছে সৌদি আরবের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক অ্যাক্সেস ছিল, বিশেষ করে প্যাট্রিয়ট এবং থার্ড, এইগুলো হয়তো আমেরিকা আর সৌদি আরবকে দেবে না। এখানে আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব এইগুলো আর চাইবেও না, কারণ তারা দেখেছে যে এই থার্ড এবং প্যাট্রিয়ট মোতায়েন থাকার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কিভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে শুরু করে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সব জায়গায় কিভাবে হামলা চালিয়েছে ইরান, এটা সবাই জানে। এবং আমেরিকার সামরিক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল, পর্যদস্ত হয়ে গেছে, ঘাঁটিগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি ব্যবহার করার মতো নেই। এই জায়গা থেকে সৌদি আরব খুব পরিষ্কার করে জানে যে আমেরিকার থার্ড আর প্যাট্রিয়ট কী করতে পারে। সেই থার্ড আর প্যাট্রিয়ট সিস্টেমই তো ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এইগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরেও অভাব পূরণের জন্য দক্ষিণ কোরিয়া থেকে থার্ড আনা হয়েছিল, যা দক্ষিণ কোরিয়ার কাছে বেচা। সেই জিনিস নিয়ে এসে এখানে আপাতত প্রতিরক্ষা ব্যবস্থার চেষ্টা করেছে। তাহলে থার্ড আর প্যাট্রিয়ট কতটুকু কার্যকর্তা তো বোঝাই যাচ্ছে। ফলে সৌদি আরব আমেরিকার অস্ত্রের দিকে আর ঝুঁকবে না, ওইদিকে যাবে না, আমার কাছে মনে হচ্ছে যাবে না। এবং একদম অ্যাকুরেটলি এইভাবে আমি বলবো না, তবে সৌদি আরবকে এই সমস্ত অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে না এই কারণে সৌদি আরব ভয় পাবে, আমার কাছে মনে হয় তা না। কারণ সৌদি আরব এখন মেইনলি রাশিয়া, চীন এবং ইরানের সাথে সম্পর্কটা মেনটেন করে চলার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানকে ভয় দেখিয়ে এতদিন সৌদি আরবের কাছে, আরব দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে, সেই ইরান যদি তাদেরকে গ্যারান্টি দেয় যে আমি ভাই তোমাদের উপরে আগ্রাসন চালাবো না, হামলা করব না, তোমাদের সাথে আমার যুদ্ধ নেই, আমরা এইভাবে আঞ্চলিক শান্তি বজায় রাখবো, একটা চুক্তি যদি সই করে, তাহলে তো এই কোটি কোটি ডলারের অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। এদের এই টাকা, এদের এই অর্থ অন্য কাজে লাগাতে পারবে, দেশের মানুষের কাজে লাগাতে পারবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবে। এগুলো বুঝে যাচ্ছে এখন, যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার ভাত মারা হবে, যা পরিস্থিতি তা আছে। আমি আমার মতো করে ব্যাখ্যা করছি না, এই যে খবরগুলো বলছি এই খবরগুলো কিন্তু মেইনলি ওয়াল স্ট্রিট জার্নাল থেকে আমি আমার মতো করে মূল খবর দিয়ে তারপর ব্যাখ্যা করছি আমার মতো করে, ঘটনা কোথায় যেতে পারে, কি হতে পারে। এপাশে হরমুজ প্রণালী নিয়ে কিন্তু ইরানের সাথে আমেরিকার ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী কার কন্ট্রোলে থাকবে, কিভাবে কন্ট্রোলে থাকবে, এটা কিন্তু 14 দফা সমঝোতার যেটা স্মারক সই হয়েছে সেই স্মারকেই বলা আছে। ইরান এটা বলছে, ইরান দাবি করছে যে সেখানে ইরানকে এই অথরিটি দেয়া হয়েছে যে এই সমঝোতা সইয়ের পরে 60 দিন ইরান এখান থেকে কোনো টোল নিতে পারবে না এবং এটা মুক্ত থাকবে। 60 দিন পরে গিয়ে ইরান নিজের কন্ট্রোলে নেবে এবং সেখানে তার মতো করে ব্যবস্থাপনা চালাবে। আর ইরান বলছে যে এখানে যেহেতু আমার মালিকানাধীন ভূখণ্ড, আমার মালিকানাধীন পানিসীমা, অতএব এখানে চলতে হলে টোল দিতে হবে, কারণ এখানকার পরিবেশ এবং আদার অনেক ব্যাপার আছে যেগুলো মেনটেন করার জন্য আমাকে খরচ করতে হয়, এর ক্ষতির শিকার আমরাই হই। সেই জায়গা থেকে যুক্তিতে যদি না পারে তাহলে আমেরিকা ইরানের সাথে আবার নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। নতুন করে সংঘাতে জড়িয়ে পড়লে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে আমেরিকা যদি নতুন করে সংঘাতে জড়ায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। ইরানের পক্ষে একদম বলা হয়েছে গতকালকে যে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত আছি, তবে আমেরিকা তার যে কথা দিয়েছে সমঝোতা স্মারকে সেই কথাগুলো, সেই ওয়াদাগুলো পালন করে কিনা সেটা আমরা দেখছি। যদি পালন না করে তাহলে আমরা তাদের সাথে আলোচনা করব না। তারা যদি যুদ্ধে ফেরে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তার মানে
মধ্যপ্রাচ্য নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠছে। আমেরিকা এবং ইরানের ভেতরে নতুন করে সংঘাতের সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি জোরালো। এই পরিস্থিতিতে আসলে কোথায় যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না। তবে আমেরিকা যেভাবে প্ল্যান করছে ভেতরে তাতে একথা পরিষ্কার হবে যে তারা কূটনীতির আড়ালে বা কূটনৈতিক সংলাপ বা আলোচনার আড়ালে আবারও আগের মতোই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল এবং এটা কূটনীতিকে পেছন থেকে ছুরি মারা হলো। এটা প্রকৃতপক্ষে এই বার্তা দেয় আমেরিকা সারা বিশ্বের কাছে যে তারা কূটনীতিতে বিশ্বাসী না। এটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। আমেরিকা এই ক্ষতি করতে চায় কিনা সেটা তাদের ভাবা উচিত। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি ভাবছেন? আমেরিকা কি আসলেই নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনা করছে এবং সেটা কি স্থল অভিযান? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের বর্তমান পরিস্থিতি অনেকটা সেই যুদ্ধের আগের পরিস্থিতির মতো। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতাকে প্রয়োজন হলে টার্গেট করা হতে পারে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি এক্সে দেয়া পোস্টে বলেছেন, আমেরিকা যদি তার পোষা প্রাণীগুলোকে মুখ বন্ধ না করে তাহলে তাদেরকে প্রয়োজনে ইরান শিক্ষা দেবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে তাদের খুব ভালো আলোচনা চলছে, সবকিছু ঠিকঠাক, এবং ইরান পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে খুব ভালো সহযোগিতা করছে। ঠিক এইরকম কথাই কিন্তু যুদ্ধের আগে যখন ওমানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হচ্ছিল তখন বলা হচ্ছিল। এখন ঠিক সেরকম একটা পরিস্থিতি। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, ইরান রাশিয়ার কাছ থেকে SU-35 বিমানের সিমুলেটর কিনেছে। এই সিমুলেটর কেনার মানে কি সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই যখন সামগ্রিক পরিস্থিতি, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইরান এবং আমেরিকা আর ইসরায়েলের মধ্যে 28শে ফেব্রুয়ারি যুদ্ধের আগে যে পরিস্থিতি ছিল এখন আবার তেমন একটা পরিস্থিতি বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করছি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটিও আশা করছি। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেছেন যে ইরানের বর্তমান যে সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামেনি তাকে প্রয়োজনে হত্যা করা হবে, তাকে টার্গেট করা হবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আরো বলেন যে এর আগে ইসরায়েল ইরানের ভেতরে 2বার প্রবেশ করেছে, প্রয়োজন যদি হয় তাহলে 3য়বার প্রবেশ করবে এবং সর্বোচ্চ নেতাকে সহ আরো যাকে হত্যা করা দরকার তাকে হত্যা করবে। এটা কিন্তু খুব ভালো ইঙ্গিত না। ভালো ইঙ্গিত না এই অর্থে বলছি, ইসরায়েল এর আগে যতবার বলেছে ততবার কিন্তু ইরানের ভিতরে হত্যাকাণ্ড চালিয়েছে এবং তারা খুব পরিকল্পিতভাবে গত 3 বছর ধরে মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী যত গুরুত্বপূর্ণ নেতা তাদের সবাইকে হত্যা করেছে। এমনকি যে ইরান ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করেছে। আর যারা বেঁচে আছেন তাদের ভেতরে নতুন সর্বোচ্চ নেতাকে এবং আরো গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করা যখন হুমকি দিচ্ছেন, তখন কিন্তু এই আশঙ্কা বা এই শঙ্কা অবশ্যই তৈরি হচ্ছে যে তাহলে ইসরায়েল আবার ইরানের ভেতরে নতুন করে কোন সময় হত্যাকাণ্ড শুরু করে। ইরান হয়তো তার জবাব দেবে, যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন যে এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে এবং আমেরিকা যদি তার পোষ্যকে যদি মুখ বন্ধ না করে তাহলে ইরান তাদেরকে শিক্ষা দেবে। এসব কথা ঠিক আছে,
হয়তো ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধও করবে। এরপরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা সারা বিশ্ব আবার চাপাচাপি করে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাবে। কিন্তু মাঝখান দিয়ে যে বহু সংখ্যক লিডার, নেতা, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, বড় বড় বিজ্ঞানী, রাজনৈতিক নেতা, সর্বোচ্চ নেতা, তারা যে নিহত হয়ে যাচ্ছেন, এর কি হবে? তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। এই সংকটের তো সমাধান হলো না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই একটা বাজে অ্যালার্ম, বাজে সংকেত। এটা নতুন করে কোন অশনি সংকেত দিচ্ছে আমি ঠিক পরিষ্কার না। এবার সেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, যেটা সেই পরিষদের সদস্য সচিব এবং সাবেক IRGCর সিনিয়র কমান্ডার জুলকাদ, তিনি বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত সময়ে উপযুক্ত প্রতিশোধ দেওয়া হবে। এই রক্তের বদলা ইরান কখনো ছেড়ে দেবে না। অর্থাৎ এই রক্তের বদলা, এই হত্যার প্রতিশোধ নেবেই নেবে, এটা অঙ্গীকার ইরান পক্ষ থেকে। কখন তিনি এই কথা বলছেন? এই কথা বলছেন তখন যখন ইরানের শহীদ সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আগামী 9 তারিখে তাকে চূড়ান্তভাবে নিজ জন্ম শহর যে মাশাদ, সেই মাশাদ শহরে ইমাম রেজার মাজারের পাশে, অর্থাৎ ইমাম রেজা যেখানে শুয়ে আছেন তার কবরের পাশে তাকে দাফন করা হবে। তো এর আগে ইরানের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে। এর ভেতরে ইরানি জাতিকে বা বিশ্ববাসীকে হয়তো ইরান এই মেসেজ দিতে চেয়েছে যে আমাদের সর্বোচ্চ নেতাকে আমরা ঠিক বিদায় জানাচ্ছি, কিন্তু তার হত্যাকাণ্ডের কথা, তাকে যে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে বা যে বোমা হামলার পরে বিল্ডিং ধসে তিনি শহীদ হয়েছেন, এই যে কষ্ট, এর প্রতিশোধ নেওয়া হবে। আমি এখানে একটা বিশেষ তথ্য জানিয়ে রাখি। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হয়ে যান তখন তার হাত মুষ্টিবদ্ধ ছিল। ইরানি কর্মকর্তারা, বিশেষ করে জুলকাদর, তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, তিনি জানিয়েছেন এই যে মুষ্টিবদ্ধ হাত, এটা কিন্তু একটা বিশেষ সিগন্যাল বহন করছে। অর্থাৎ প্রতিরোধ অব্যাহত থাকা, তারপরে ইরানি জাতিকে শক্তভাবে দাঁড়ানো, বিভিন্ন ধরনের সিগন্যাল বহন করছে। এই জায়গা থেকেই ইরানি জাতি, আমি নিশ্চিত, তারা একটা শিক্ষা নেবে এবং এই যে ইরানের সর্বোচ্চ নেতার যে মুষ্টিবদ্ধ হাত তারা দেখেছে, এই হাত যে সিগন্যাল তাদের জন্য দিয়েছে, সেই সিগন্যালের বাস্তবায়ন তারা করবে। অর্থাৎ তারা প্রতিশোধ আজ হোক কাল হোক নেবেই। ইরানের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে 90টা দেশ থেকে সরকারিভাবে লোকজন আসবে। এটা একটা বিরাট ব্যাপার এবং বলা হচ্ছে যে 2 কোটির বেশি মানুষ এই জানাজায় অংশ নেবে। তো যখন সর্বোচ্চ নেতার জানাজা হতে যাচ্ছে তার আগে কিন্তু ইসরায়েল এই বক্তব্য দিল। আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে এই সময় বেশ প্রশংসা করে বক্তব্য দিচ্ছে যে না, চমৎকার আলোচনা হচ্ছে, একটা বেটার ডিল আমরা আশা করছি, ইরানকে ডিনিউক্লিয়ারাইজেশনের জন্য আমরা অনেক দূর পথ এগিয়ে গেছি, এটা সেটা বহু কিছু। এরকম কথাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিল। যখন 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা এবং ইসরায়েল, তার আগে কিন্তু পরমাণু আলোচনা চলছিল এবং সুইজারল্যান্ডে নেক্সট টাইম যে আলোচনাটা বসার কথা ছিল, যেদিন যুদ্ধ শুরু হলো তার সম্ভবত 1 দিন বা 2 দিন পরেই বসার কথা ছিল এবং তাতে ভালো কিছু একটা রেজাল্ট আসবে সবাই বলছিল এরকম। সেই সময় কিন্তু একবার হঠাৎ করে ইরানের উপর হামলা চালিয়ে দিল। এই সময় ইসরায়েলের যে যুদ্ধমন্ত্রী হুমকি দিচ্ছেন সর্বোচ্চ নেতাকে হত্যার, তিনি বলছেন যে ইরানের সাথে আলোচনা চলাকালীন যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই সময় হামলা করব। তার মানে আমেরিকার সাথে ইরানের যে সমঝোতা সই হয়েছে সেটা ইসরায়েল মানবে না। এবং আমার কেন যেন সন্দেহ সংশয় হচ্ছে যে এই সময় যে কোনো মুহূর্তে ইসরায়েল আমেরিকা 2 জন মিলেই ইরানের উপর হামলা চালাতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে বুধবার 1 জুলাই। আজকে দুপুরে যে ভিডিও আমি আপলোড করেছি সেই দুপুরের ভিডিওতে বলা হয়েছে, আমি বলেছি যে
ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা করছে বা নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। এবং এই বিষয়ে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাদের দুইজনের সাথে, অর্থাৎ যুদ্ধ যারা শুরু করবে তাদের দুইজনের সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করেছেন। এবং এই খবর দিচ্ছে খোদ আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা, এটা আমার আপনার কথা না। ফলে ইসরায়েলের এই যে যুদ্ধমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ আশাবাদ, আবার ওপাশে গোপনে গোপনে যুদ্ধমন্ত্রীর সাথে মিটিং, হামলার হুমকি, সমস্ত সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এখন এমন একটা অবস্থা বিরাজ করছে যে অবস্থা বিরাজ করছিল 28শে ফেব্রুয়ারির আগে। সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি আসলে কি হতে যাচ্ছে দেখি। এদিকে ইরান কিন্তু রাশিয়ার কাছ থেকে SU-35 খুব অত্যাধুনিক জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, এই SU-35 এর ট্রেনিং সিমুলেটর কিনেছে। এই ট্রেনিং সিমুলেটর কেনা মানে হচ্ছে যে ইরান এই যুদ্ধ বিমান হাতে পেতে যাচ্ছে, আর এই ট্রেনিং সিমুলেটর থাকা মানে আসল যুদ্ধ বিমান ছাড়াই ইরানের পাইলট এবং ক্রুরা ভার্চুয়াল পরিবেশে তাদের প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ কমপ্লিট করতে পারবে। আর SU-35 বিমানের ট্রেনিং সিমুলেটর কেনার মানে আর একটা আছে, সেটা হচ্ছে যে এই বিমান খুব দ্রুতই ইরান হাতে পাবে। তার আগে এই সিমুলেটর দিয়ে তাদের প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ, পাইলট এবং গ্রাউন্ড ক্রু তাদের সমস্ত সব ধরনের পরীক্ষা এবং প্রস্তুতি কমপ্লিট করে ফেলা হচ্ছে, যাতে বিমানটি অর্থাৎ এই SU-35 যুদ্ধ বিমান আসার সাথে সাথেই ইরানের পাইলট এবং ক্রুরা তা ব্যবহার করতে পারে। আর একটা লক্ষণ আমি আপনাদেরকে বলি, মার্কিন শেয়ার মার্কেটে কিন্তু পতন হয়েছে। আজকে আমেরিকার প্রায় সব শেয়ার মার্কেটে দরপতন ঘটেছে। কেন? ইরান এবং আমেরিকার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। ইরান একদম সুস্পষ্ট করে বলেছে আজকে তাদের ভিতরে ছোটখাটো একটা আলোচনা হচ্ছে, সেখানে মেইনলি ইরানকে যে আটকে থাকা সম্পদ ফেরত দেবে এই সমস্ত ব্যাপারে নানান কথা হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমেরিকার তাল বাহানা করছে। ইরান এই জায়গায় পরিষ্কার করে বলেছে যে আমাদের বক্তব্য একদম ক্লিয়ার অ্যান্ড লাউড, হরমুজ প্রণালী আমরা নিয়ন্ত্রণ করব এবং জোর করে হলেও হরমুজ প্রণালী থেকে আমরা টোল আদায় করবো, ফি আদায় করব। এটা ইরানের বক্তব্য। তো এখন যখন ইরান এরকম শক্ত কথা বলছে, তার মানে কি আমেরিকার যে মনোভাব তাতে হরমুজ প্রণালীতে ইরানকে কোনো মতে টোল নিতে দেবে না। আর ইরান বলছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা বল প্রয়োগ করে জোর করে হলেও আমরা টোল নেব। তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকা এবং ইরানের অবস্থান এই হরমুজ প্রণালী ইস্যুতে একদম সম্পূর্ণ দুই রকম ভিন্ন। তা দুই রকম এবং ভিন্ন যখন হচ্ছে তখন তাহলে চুক্তি তারা কি বাস্তবায়ন করবে এবং তাদের ভিতরে কি করে চুক্তি হবে? ফাইনালি হবে না। অথচ ইরান কিন্তু দাবি করছে যে 14 দফা সমঝোতা সই হয়েছে, এই 14 দফা সমঝোতা স্মারকে পরিষ্কার করে বলা হয়েছে যে এই 60 দিনের সময়কাল, যেটা এই 60 দিনের ভেতরে ইরান হরমুজ প্রণালীতে কোনো টোল নেবে না বা ফি নেবে না। এরপরে গিয়ে ম্যানেজমেন্টের দায়িত্ব তাদের হাতে থাকবে এবং সেখান থেকে ফি নেবে। অথচ এখন আমেরিকা বলছে ভিন্ন কথা, তার বিপরীত কথা বলছে। এই অবস্থায় একদম পরিষ্কার যে ইরান এবং আমেরিকার মধ্যে হরমুজ ইস্যুতে একেবারে যথেষ্ট পার্থক্য আছে, মতভেদ আছে। এরপরে তো আসল ঘটনা পরমাণু ইস্যু নিয়ে। পরমাণু ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বা ইসরায়েলি লবির চাপে মার্কিন প্রশাসন অবশ্যই বলবে যে পরমাণু কর্মসূচি টোটালি বাদ দিতে হবে, ইউরেনিয়াম যেগুলো আছে সেগুলো দিতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, এটা সেটা বহু কিছু। তো যখন এইগুলো বলবে তখন ইরান এর একটাও মানবে না। এইভাবে যদি তা না মানে তাহলে চুক্তি হবে না। তাহলে কি দাঁড়াবে? তাহলে হয় আমেরিকাকে চুপ থাকতে হবে, না হলে ইরানের বিরুদ্ধে
যুদ্ধ করতে হবে। যখনই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তখনই ইরান অবশ্যই তার পাল্টা জবাব দেবে। সেক্ষেত্রে এই চুক্তি, এই যে পরিস্থিতি, তাতে যে সমস্ত কথাবার্তা, শেয়ার মার্কেটের পতন, ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিত, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী